যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন সৈনিক.teletalk.com.bd। প্রথমে এইটা লিখে আপনি সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর প্রথমে যে অপশনটা আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আমি আবার বলে দিচ্ছি, 2024 সালে কিন্তু সম্পূর্ণ নতুন নিয়মে এই সৈনিক নিয়োগের যে অনলাইনে আবেদন ফর্ম চাকরির জন্য সেটি কিন্তু পূরণ করতে হবে। সো এখানে এসে আমরা কিন্তু একটু আগে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি। সো সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে মূলত আমি এখানে ফর্মটি পূরণ করব। তো এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট 2024। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন, আপনাদের আবেদনের কোনো ধরনের ভুল হবে না। তো এখান থেকে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিক্যান্ট ভেরিফিকেশন একটা অপশন চলে আসছে এবং এখানে আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, মেল ফিমেল চাওয়া হচ্ছে। যেহেতু যারা আবেদন করছি সে হচ্ছে মেল ক্যান্ডিডেট মানে পুরুষ প্রার্থী, সো আমি পুরুষ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ইউজার আইডি চাওয়া হয়েছে এবং এখানে পাসওয়ার্ড চাওয়া হয়েছে। তো প্রথমে আমি ইউজার আইডি দিয়ে নিচ্ছি, আমি ইউজার আইডিটা দিয়ে নিলাম। এরপর পাসওয়ার্ডটা আপনি পেমেন্ট করার পর দেখবেন যে নাম্বারটা দিয়েছেন আবেদন করার সময় সেই নাম্বারে কিন্তু একটা SMS যাবে। ওই SMS এ আইডি পাসওয়ার্ড থাকবে, ক্যান্ডিডেটের নাম্বার অবশ্যই দিবেন। দেওয়ার পরে এই আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন সাবমিট একটা অপশন দেওয়া আছে, জাস্ট এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য যে অনলাইনে আবেদন ফর্ম সেটি দিয়ে দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেম দেওয়া আছে আর পোস্টের নাম কিন্তু জিডি দেওয়া আছে, সাধারণ জিডি প্রার্থী। সো যারা টেকনিক্যাল ট্রেড বা অন্য ট্রেড থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে টাকা জমার নিয়মটা একটু ভিন্ন আছে। আপনারা সার্কুলারটি ডাউনলোড করে এখান থেকে বিস্তারিত দেখে বুঝে শুনে কিন্তু টাকাটি প্রেরণ করার পর আবেদন ফর্মটি পূরণ করবেন। তো এখানে অ্যাপ্লিক্যান্ট নেমটা কিন্তু দেওয়াই থাকবে, আপনার এসএসসি সার্টিফিকেট বলে এখানে অটোমেটিকলি বসবে। এরপর আপনার জন্ম নিবন্ধন সনদের নাম্বারটা দিতে হবে। দেন যদি ওই প্রার্থী মানে যিনি আবেদন করবেন তার যদি এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর দেখেন ডেট অফ বার্থ দেওয়া আছে, এটা অটোমেটিকলি বসবে এবং জেন্ডার মেল দেওয়া আছে। তো আমি এখানে ওই অ্যাপ্লিক্যান্টের যে বার্থ সার্টিফিকেট নাম্বার আছে জন্ম সনদ নাম্বারটা দিয়ে নিলাম। এরপর দেখেন বাবার নাম, সো বাবার নামটা অটোমেটিকলি সার্টিফিকেট থেকে নিয়ে নেবে। এরপর বাবার স্ট্যাটাস, কারো যদি বাবা জীবিত থাকে তাহলে অবশ্যই অ্যালাইভ দিবেন, দেওয়ার পরে বাবার এনআইডি নাম্বারটা এখানে দিবেন। আর যদি কারো বাবা মৃত হয় সেক্ষেত্রে আপনারা লেট দিবেন, দেওয়ার পরে বাবার এনআইডি নাম্বারটা তখন দেওয়ার প্রয়োজন নাই। সো আমরা অ্যালাইভ দিচ্ছি যেহেতু বাবা জীবিত আছে। অনুরূপভাবে আপনারা মায়ের তথ্যটাও দিবেন, মা জীবিত থাকলে অ্যালাইভ দিবেন, দেওয়ার পরে মায়ের এনআইডি নাম্বার দিবেন। মা মৃত হলে লেট দিবেন, ঠিক আছে? লেট দিলে এনআইডি নাম্বার দেওয়ার দরকার নাই। এখন ধরেন কারো বাবা যদি বিদেশে থাকে সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে দেওয়া আছে প্রবাসী একটা অপশন দেওয়া আছে, এখানে সিলেক্ট করে এনআইডি নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিতে হবে যদি কারো বাবা বিদেশে থাকে সেক্ষেত্রে। এটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তো এরপর দেখেন এখানে দেওয়া আছে রিলিজিয়ন। সো এখান থেকে যার যেটা রিলিজিয়ন সুন্দর করে দিয়ে দেবেন, খ্রিস্টান হলে খ্রিস্টান, বৌদ্ধ হলে বৌদ্ধ, হিন্দু হলে হিন্দু এবং ইসলাম হলে ইসলাম দিবেন। এরপর ন্যাশনালিটি দেওয়াই থাকে, বাংলাদেশি নাগরিক হিসেবে আবেদন করতে পারবে। তারপর আসি উচ্চতা, এখানে দেখেন 5 ফুট দেওয়া আছে, 6 ফুট দেওয়া আছে, 7 ফুট দেওয়া আছে। সো এই প্রার্থী 5 ফুট 6 ইঞ্চি লম্বা, ঠিক আছে? আমি 5 ফুট 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পরে আসি ওজন, তার ওজন কত কেজি। সো যেহেতু এখানে মিনিমাম ওজন দেওয়া হচ্ছে 47 কেজি আর প্রার্থী হচ্ছে 55 কেজি, সো আমি 55 কেজি দিয়ে দিচ্ছি। এখান থেকে 100 গ্রাম দিয়ে দিলাম, 55 কেজি 100 গ্রাম, কারণ যার উচ্চতা বেশি তার ওজন বেশি হতেই পারে, ঠিক আছে? এরপর আসি ডিস্ট্রিক্ট। সো এখান থেকে তার ডিস্ট্রিক্ট যেহেতু ডিস্ট্রিক্ট কোডটা আবেদন করার সময় আমরা দিয়েছি, সো এখানে কিন্তু অটোমেটিকলি বসছে। এরপর তার থানাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে পোস্ট কোড দিয়ে দিয়েছি। এরপর গ্রামের নামটা আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর হাউসের তথ্যটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। তো এরপরে দেখেন আপনার নামে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, সো এটা আপনারা অবশ্যই নো করে দিবেন। এরপর আপনি ইতিপূর্বে কোনো বেসরকারি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেছেন কিনা এটা অবশ্যই না করে দেবেন। এরপর আপনি কখনো হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ ইত্যাদি রোগে আক্রান্ত আছেন কিনা এটা অবশ্যই নো করে দেবেন। এরপর বলা আছে আপনি ইতিপূর্বে কখনো সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা এটা অবশ্যই নো করে দেবেন, ঠিক আছে? এরপরে আসি আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য। দেখেন এডুকেশন কোয়ালিফিকেশনের তথ্য এখানে কিন্তু অটোমেটিকলি আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, আপনার রোল নাম্বার কত জিপিএ পেয়েছেন সব কিছু কিন্তু তারা ডাটাবেস থেকে নিয়েছে। এখন ধরুন কোনো শিক্ষার্থী যদি এইচএসসি পাস করে থাকেন যার বয়স এখনও আছে আর্মিতে আবেদন করা, সেক্ষেত্রে তার এইচএসসি তথ্যটা এখানে বসিয়ে দেবেন, এখানে সুন্দর করে যেভাবে আছে এভাবে বসিয়ে দেবেন। যদি না থাকে সেক্ষেত্রে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে?
সো আশা করি আপনারা এই এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটুকু বুঝতে পেরেছেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সৈনিক পদের ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনে জড়িত হওয়া বা দালালের সম্পর্কিত হওয়া দণ্ডনীয় অপরাধ, এটা সম্বন্ধে আপনি জানেন কিনা এখানে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে। এবং আরও বলা হয়েছে ভবিষ্যতে পরীক্ষাতে অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং কখনো কখনো দ্বন্দ্বসহ বহিষ্কার করা হয়, এই বিষয়টা আপনি অবগত আছেন কিনা, এটা আপনি অবশ্যই অবগত আছেন, এটা ইয়েস দিয়ে দেবেন। এরপর সেনাবাহিনীতে ভর্তি ইচ্ছুক প্রার্থীকে অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি বা দালাল চক্রের কম্পিউটার দোকানে কিংবা অন্যান্য কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ করে চাকরির প্রলোভন দেখায়। এক্ষেত্রে তারা বিশ্বাসযোগ্য উপায়ে চাকরি প্রদানের আশ্বাসের মাধ্যমে মৌখিক বা লিখিত চুক্তির বা অবৈধ উপায়ে আর্থিক লেনদেনের চেষ্টা করে থাকে। এই জাতীয় সকল প্রকার অসাধু ব্যক্তি বা দালাল সম্পর্কিতার প্রার্থীর ক্ষেত্রে চূড়ান্ত অযোগ্যতা বলে বিবেচিত হবে। এই বিষয়ে আপনি অবগত? হ্যাঁ, এখান থেকে আপনারা হ্যাঁ দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর দেখেন সেনাবাহিনীতে ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে, এই বিষয়ে কি আপনি অবগত আছেন? সো হ্যাঁ। তো এরপর আমাদের কিন্তু ছবি সিলেক্ট করার পালা। সো ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল। সো আমি অলরেডি 300x300 পিক্সেল করে নিয়েছি। যাদের করতে অসুবিধা হচ্ছে তারা ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন। আমি একটা ভিডিও তৈরি করেছি যেখানে আপনারা খুব সহজে 300x300 পিক্সেলের ছবি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন। সো আমি ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এই সিলেক্ট এ ফটো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ছবিটা যেখানে আছে সেটা সিলেক্ট করে দেবেন, দিলে কিন্তু ছবিটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। দেন এখানে দেখেন সাবমিট করার পূর্বে উপরোক্ত আবেদন ফর্মের প্রদানকৃত সকল তথ্য কিন্তু সাবধানের সাথে যাচাই করে নিশ্চিত হয়ে নিন। সাবমিট করার পরে আবেদন ফর্মের কোনো তথ্য কোনোভাবে পরিবর্তন করা যাবে না। সো আপনি আরও একবার ভালোভাবে দেখে নেবেন যে আপনার দেওয়া সকল তথ্য ঠিক আছে কিনা। যেহেতু আমাদের উপরে যে তথ্য দিয়েছি সেগুলো সব ঠিক আছে, তাই আমরা সরাসরি সাবমিট বাটনে ক্লিক করে আবেদন ফর্মটি সাবমিট করে দেবো। জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং এখানে চলে